মুভির শুরুতেই 1850 সাল থেকে এই মুভিটি স্টার্ট হয়। তারপর আমরা একজন রাইটারকে দেখতে পাই, মানে লেখক। সে তখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় একজন রাইটার ছিল। সে কিন্তু এখানকার ছিল না, সে কারোর সাথে দেখা করার জন্য আসে। দেখা যায় সে একটি বাড়িতে গিয়ে দরজায় নক করে। তখন ওই ঘরের মহিলা তাকে চলে যেতে বলে, কারণ ওই মহিলা তাকে কাস্টমার মনে করেছিল। তারপর রাইটার তাকে পরিচয় দেয়, আমি একজন লেখক, আমি কোনো কাস্টমার নই, আমি কি ভিতরে আসতে পারি? তারপর ওই মহিলা বুঝতে পেরে তাকে তার ঘরে আসতে দেয়। তবে এই রাইটার কিন্তু এসেছে এই মহিলার হাজব্যান্ডের সাথে দেখা করতে। আর এই মহিলার হাজব্যান্ডের নাম ছিল থমাস। থমাস একটু রাগী ছিল। আর ওই রাইটার এখানে এসেছে থমাসের কাছ থেকে স্টোরি শোনার জন্য। রাইটার যখন থমাসের সাথে হাত মিলাতে যায়, সে তাকে ইনসাল্ট করে, অপমান করে। থমাস তাকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এত দূর থেকে কেন আমার সাথে দেখা করার জন্য এসেছো? কিন্তু রাইটার থমাসের এই রাগিন্তিত ভাব পাত্তাই দেয় না। সে বলে, আমি আপনার কাছে একটি স্টোরি শোনার জন্য এসেছি। এমনকি রাইটার তাকে বলে, এর বদলে আমি আপনাকে টাকাও দেব। সে আবারও বলে, যদি আপনি আপনার স্টোরিটা শোনান তাহলে আমার কাছে যতগুলো টাকা আছে সবগুলো আমি আপনাকে দিয়ে দেব। কিন্তু থমাস এতে একেবারেই না করে দেয়। থমাস তাকে এটাও বলে, তুমি গিয়ে গভর্নমেন্ট স্টোরি চেক করো, সেখানে তুমি সব স্টোরি পেয়ে যাবে। তখন ওই রাইটার তাকে সাফ সাফ বলে দেয়, এই স্টোরিটা আমি আপনার মুখ থেকে শুনতে চাই, মানে এই সত্য ঘটনা আপনার মুখ থেকে শুনতে চাই, আর এই জন্যই তো আমি এত দূর থেকে আপনার কাছে এসেছি। এটা শুনে থমাস রেগে গিয়ে ওই রাইটারকে বলে, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। সাথে এটাও বলে, স্টোরি বলতে আমি কিছুই জানি না। তখন রাইটার অনেকটা আপসেট হয়ে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু থমাসের ওয়াইফ তাকে যেতে দেয় না। সে ওই রাইটারকে শান্ত হতে বলে আর তাকে বোঝায়, তার কাছে মাফও চায়, কেননা তার স্বামী তার সাথে দুর্ব্যবহার করেছিল। থমাসের ওয়াইফ তাকে বলে, তুমি আমার হাজব্যান্ডের কোনো কথাই মাইন্ড নিও না, কেননা ওই স্টোরিটা আজ পর্যন্ত সে কাউকে বলেনি, এমনকি সে আমাকেও বলেনি। তারপর থমাসের ওয়াইফ থমাসের কাছে যায় এবং তাকে বোঝায় এবং তাকে রিকোয়েস্ট করে ওই রাইটারকে তার স্টোরিটা শোনানোর জন্য, যেটা থমাস এবং থমাসের সাথীদের সাথে ঘটে গিয়েছিল। তার ওয়াইফ অনেকবার রিকোয়েস্ট করার ফলে সে রাজি হয় স্টোরিটি ওই রাইটারকে শোনানোর জন্য। সত্যি কথা বলতে থমাস খুবই গরিব ছিল, মানে তার সময় খুবই খারাপ যাচ্ছিল, আর তাই এদের টাকার প্রয়োজন ছিল, তাই থমাস রাজি হয়ে যায় স্টোরি শোনানোর জন্য। তারপর থমাস ওই রাইটারকে বলে, আমি শুধু অতটুকু স্টোরি শোনাবো যতটুকু শোনার ক্ষমতা তোমার আছে, কেননা এই কোনো সাধারণ স্টোরি বা কাহিনী নয়, এটা একটা দুঃখজনক এবং খুবই ভয়ঙ্কর পরিস্থিতির কাহিনী। মানে আমার লাইফে এমন একটা ঘটে যাওয়া কাহিনী যেটা আমাকে একেবারে চেঞ্জ করে দিয়েছে। তারপর সে তার স্টোরি বলতে শুরু করে দেয়। এটা 1820 সালের গল্প, মানে কাহিনী। এটা ওই সময়ের কথা যে সময় শুধু তিমি মাছকে শিকার করা হতো। যেহেতু তখনকার যুগে তিমি মাছের তেলের দাম খুবই বেশি ছিল, আর তাই তখনকার মানুষেরা তিমির তেলের ব্যবসায়ী বেশি করতো। আর এটা কিন্তু তারা এমনিই করতো না, কারণ তখনকার মানুষেরা তিমি শিকার করতে আর তার থেকে তেল বের করতে খুবই আগ্রহী ছিল। এমনকি তারা একে অপরের সাথে বেট লাগিয়ে দিত, যেমন কে কার থেকে বেশি তিমি শিকার করে তার থেকে তেল বের করে নিয়ে আসতে পারে। তারপর আমরা সেখানে একজন মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম ছিল অবিন। অবিন এক কোম্পানির হয়ে কাজ করত। অবিনের ওয়াইফও ছিল, এর মানে অবিন আর তার ওয়াইফ মিলে খুবই খুশি ছিল। আর অবিন ওই কোম্পানিতেই কাজ করত যেখানে তিমিদের শিকার করে আনতো আর তাদের থেকে তেল বের করা হয়। মানে তখনকার বেশিরভাগ কোম্পানি ছিল তেলের কোম্পানি, মানে তিমি মাছের তেলের কোম্পানি। তারপর আমরা দেখি অবিন তার কোম্পানির প্রধান হেডের সাথে দেখা করে। ওই কোম্পানির হেড অবিনকে বলে, এইবার আমরা সমুদ্রে তিমি শিকারের জন্য আমাদের যে মজবুত শিপটি রয়েছে সেটা বের করব, আর ওই শিপের অফিসার আমরা তোমাকে বানিয়ে দেব। এটা শোনার পর অবিন খুবই আপসেট হয়ে যায়, কেননা এই লোকেরা অবিনের কাছে প্রমিস করেছিল যে নেক্সট টাইম শিপের ক্যাপ্টেন তোমাকেই বানানো হবে। আর এখানে আমরা বুঝতে পারি তারা অবিনকে ক্যাপ্টেন না বানিয়ে অন্য কাউকে ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে। আর যাকে ক্যাপ্টেন বানানো হয়েছে তার নাম ছিল জর্জ। জর্জ আসলে এই কোম্পানির মালিকের ছেলে। এইখানেও কোম্পানির প্রধান হেড অবিনের কাছে প্রমিস করে বলে, যাই হোক না কেন নেক্সট ডে তোমাকেই ক্যাপ্টেন বানানো হবে। যেহেতু অবিন ইন্টেলিজেন্ট ছিল, তাই কোম্পানির লোকেরা তার বেতন বাড়িয়ে দেয়। তারপর অবিন শেষমেশ রাজি হয়ে যায়। তারপর সে তাদেরকে বলে, আপনারা এখনই এই ফর্মে সাইন করুন যেন নেক্সট ডে আমাকেই ক্যাপ্টেন বানানো হয়। তারপর আমরা দেখি অবিন তার সফরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এতে অবিনের ওয়াইফ খুশি ছিল না, কারণ সে চাইতো না তার হাজব্যান্ড কোনো বিপদে পড়ুক। তারপর সে অবিনকে বলে, তুমি আমাকে প্রমিস করো যে তুমি সহি সালামতে আবার ফিরে আসবে। তারপর সে তার গলার রকেটটি অবিনের গলায় পরিয়ে দেয়, যেন তার প্রমিসের কথা অবিনের মনে থাকে। তারপর আমরা জর্জকে দেখতে পাই যে এখন পুরোপুরি ক্যাপ্টেন। তার সাথে তার বাবাও ছিল, মানে ওই কোম্পানির মেইন মালিক। সে তার ছেলেকে গুড লাক দেয় আর বলে, যাও কামিয়াবি হয়ে ফিরে এসো। তারপর দেখা যায় যারা শিকারের জন্য রওনা হবে তারা এসে সবাই একটি জায়গায় দাঁড়ায়। দেখা যায় শহরের সবাই তাদেরকে বিদায় জানানোর জন্য এখানে আসে। তারপর আমরা এখানে ইয়াং একটি ছেলেকে দেখতে পাই যার নাম থমাস, যাকে আমরা মুভির প্রথমেই দেখেছিলাম যে ওই রাইটারকে তার কাহিনী শোনাচ্ছিল। আর থমাস কিন্তু এই প্রথমবার সমুদ্রে যাচ্ছে শিকার করার জন্য। ওই দিক দিয়ে শিপে অবিনের ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়, এমনকি তার আগের সাথীরাও ছিল। তারপর অবিন আর জর্জের সাথে দেখা হয়।
আর এখান থেকে তাদের দুজনের মধ্যে একটি মনমালিন্য সৃষ্টি হয়, মানে নকঝক শুরু হয়। মানে যেহেতু জর্জ ক্যাপ্টেন, তাই সে অবিনের সাথে একটু তেরা তেরা কথা বলে, কিন্তু অবিনের কিছুই করার ছিল না যেহেতু জর্জ ক্যাপ্টেন আর সে তার আন্ডারে কাজ করতো। যাই হোক, তারপর তাদের সফর শুরু হয় এবং কিছু দূর যাওয়ার পর তাদের শিপের সমস্যা দেখা দেয়। তারা মনে করে শিপটি যেন কোথাও আটকে গিয়েছে। যেহেতু অবিন ইন্টেলিজেন্ট ছিল, তাই সে তার টেকনিক খাটিয়ে ওই শিপটিকে সেখান থেকে সরিয়ে নেয়। আর এটা অবিন এই জন্যই করতে পেরেছিল কারণ তার মধ্যে অনেক বছরের অভিজ্ঞতা ছিল। কিন্তু ক্যাপ্টেন জর্জ অবিনের মতো ইন্টেলিজেন্ট একদমই ছিল না, মানে তার ভিতরে কোনো এক্সপিরিয়েন্সই ছিল না। আর তাই অবিনের এই এক্সপিরিয়েন্স দেখে জর্জের খুবই হিংসে হচ্ছিল। আর তাই রাতের বেলায় খাবারের সময় সে অবিনকে অপমান করে, মানে সে অবিনকে সহ্যই করতে পারে না। সে অবিনকে বলে, তুমি তো গরিব লোক আর তোমার বাবা একজন মালি, মানে তুমি মালির ছেলে। যেহেতু অবিন চাইলেও কিছু করতে পারবে না কারণ জর্জ যেহেতু ক্যাপ্টেন ছিল, তাই সে সেখান থেকে চলে যায়। যাবার সময় সে তার সাথীদের বলে, আমাদের সকাল সকাল উঠতে হবে। এখানে আমরা বুঝতে পারি এরা শিপের মধ্যেও গরিবদেরকে কোনো গুরুত্ব দিত না, মানে শিপের মধ্যেও তাদেরকে গরিব হিসেবে খাবার দিত। পরের দিন জর্জ অবিনকে অর্ডার দেয়, কিন্তু অবিন না চাইতেও তার অর্ডার মানতে হয়। তারপর অবিনের চোখ গিয়ে পড়ে সমুদ্রের বিশাল এক ঝড়ের ওপর। এটা সে জর্জকে বলে, দেখো সমুদ্রে কত বড় ঝড়। অবিন এটাও বলে, নৌকা আমাদেরকে এখনই ঘুরিয়ে ফেলতে হবে, কেননা আমরা যদি ওই ঝড়ের কবলে পড়ি তাহলে হয়তো আমরা মারা যেতে পারি। কিন্তু জর্জ অবিনের কোনো কথাই মানে না। সে বলে, শিপকে তুফানের মধ্য দিয়ে নিয়ে যাও। যখনই তারা শিপটিকে তুফানে নিয়ে যায়, সেখানে তারা তুফানের কবলে খুবই ভয়ঙ্কর ভাবে ফেসে যায়। তখনও অবিন জর্জকে বারবার বলতে থাকে শিপটিকে যেন ঘুরিয়ে নেওয়া হয়, না হলে যে তারা মারা পড়বে। কিন্তু জর্জ তার কথার জেদের ওপরই থাকে। তারপর দেখা যায় তারা শিপটিকে আরো গতিতে তুফানের ভিতরে নিয়ে যায়, যার ফলে তাদের শিপ ডুবে যাচ্ছিল, মানে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মোট কথা, তারা মৃত্যুর খুব কাছ থেকেই বেঁচে ফিরে আসে। তারপর রাতে জর্জ অবিনকে বলে, তুমি আমাকে সবার সামনে সরি বলতে হবে। তারপর আমাদের এই শিপটিকে আমরা এখান থেকে আমাদের আইল্যান্ডে নিয়ে যাব, মানে আমরা কোনো তিমির শিকার না করেই ফিরে চলে যাব। তখন অবিন জর্জকে বলে, দেখো পরিস্থিতি বোঝার চেষ্টা করো, আমরা যদি এখান থেকে খালি হাতে চলে যাই বা খালি হাতে ফিরে যাই তাহলে আমাদের কি হবে, এমনকি আমাদের সাথে যারা আছে তাদের কি হবে, কারণ তাদের পরিবার আছে। আর তারা যদি খালি হাতে ফেরে তাহলে কি হবে, এটা তুমি ভেবে দেখেছো? যাই হোক, এখানে অবিনের এমন কথা শুনে জর্জ রাজি হয়ে যায়, মানে তারা তিমি শিকার করে তার তেল নিয়েই ফিরবে। তারপর আমাদেরকে মুভির 3 মাস পরের দৃশ্য দেখানো হয়। তারপর তারা এমন একটি জায়গায় গিয়ে পৌঁছায়, সেখানে তারা অনেকগুলো তিমি দেখতে পায়। তখন তারা শিপ থেকে ছোট ছোট বোট নিয়ে তিমি শিকারে নেমে যায়। দেখা যায় অবিন প্রথমে একটি তিমির উপর অ্যাটাক করে দেয়। তিমিটি অনেকবার বাঁচার চেষ্টা করে, কিন্তু শেষমেশ তাকে ধরেই ফেলে। তারপর তিমিটিকে তারা শিপের উপর নিয়ে আসে আর তার থেকে তেল বের করতে শুরু করে দেয়। তিমিটি কিছুটা বড় হওয়ার কারণে তার ভিতর থেকে তেল আনার জন্য কাউকে ভিতরে ঢোকার প্রয়োজন হয়েছিল। যেহেতু থমাস সাইজে ছোট ছিল, তাই অবিন তাকে ভিতরে ঢুকিয়ে দেয়। তারপর দেখতে দেখতে অনেক দিন কেটে যায়, কিন্তু তারা আর সমুদ্রে কোনো শিকারই পায় না। কিন্তু এখানে বড় সমস্যা এটাই যে তাদের খাবার খাদ্য শেষ হয়ে আসছিল। যেহেতু তারা সমুদ্রের সামনের জায়গায় কখনো যায়নি, তাই তারা একটা আইল্যান্ডেই থেমে যায়, যাতে করে এখানকার কারো কাছ থেকে সমুদ্রের ব্যাপারে ভালো করে জানতে পারে। সেখানে তাদের সাথে এক ক্যাপ্টেনের দেখা হয়, আর এই লোকও তিমি শিকারের জন্য এখানে এসেছিল। তারা ওই লোকটির কাছে কিছু জানতে চাইলে সেই লোকটি তার সাথে একটি ভয়ঙ্কর ঘটে যাওয়ার কাহিনী তাদের কাছে শেয়ার করে। সে বলে, আমরা তখন সমুদ্রের ঠিক মাঝখানে ছিলাম, কিন্তু আমরা জানতাম না যে আমাদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। কিন্তু তখনই আমাদের সামনে বিশাল আকারের একটি তিমি চলে আসে। এত বড় তিমি আমরা আগে কখনো দেখিনি, আর এই তিমিটির নাম দেওয়া হয় গ্রেট ওয়েল, মানে অনেক বড় তিমিকে বোঝায় আর কি। যাই হোক, এই বিশাল আকারের তিমিটি ওই লোকেদের শিপে অ্যাটাক করে দেয় আর তাদের শিপটি ধ্বংস হয়ে যায়, যার ফলে এই ক্যাপ্টেনের একটি হাত আর একটি পা ভেঙে যায়, এমনকি তার সাথে বাকি লোকেরাও মারা গিয়েছে। কিন্তু অবিন আর জর্জ তার এই কথায় বিশ্বাসই করে না। তারা মনে করে এই লোক হয়তো মনমালিন্য কোনো কাহিনী শোনাচ্ছে, আর তাই ওই ক্যাপ্টেন এখান থেকে চলে যায়। তারপর অবিন আর জর্জ আর তার বাকি লোকেরা ভাবে, আমাদেরও ওই জায়গায় যাওয়ার দরকার যেখানে ওই বড় তিমিটি রয়েছে। দেখা যায় তারা ওই জায়গায় যাওয়ার জন্য রওনা হয়ে যায়। তারপর আমাদেরকে 14 মাস পরের দৃশ্য দেখানো হয়, মানে তারা ওই গ্রেট হুয়েল মানে বড় তিমিটির সন্ধানে আস্তে আস্তে তাদের এত সময় লেগে গিয়েছে। যাই হোক, তারপর তারা ওই জায়গায় পৌঁছেই যায় যেখানকার কথা ওই ক্যাপ্টেন বলেছিল, মানে যেখানে ওই বড় তিমিটি রয়েছে। তারপর তারা ভালোভাবে তৈরি হয়ে শিপ থেকে বোট নিয়ে ওই তিমি শিকারের জন্য নেমে পড়ে। বোটে করে যখন তারা সামনের দিকে যেতে থাকে, তখনই অবিনের বোটে কি যেন অ্যাটাক করে দেয়, যার ফলে তারা সবাই বোট থেকে পড়ে যায়। আর এখানে তারা ফাইনালি নিজের চোখে এই প্রথমবার এত বড় একটি তিমিকে দেখতে পায়। এটা দেখতে ঠিক ওরকমই ছিল যেরকম ওই ক্যাপ্টেন তাদের কাহিনীতে বলেছিল। তারপর বড় তিমিটি মানে গ্রেট ওয়েল সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু অবিনের বাকি লোকেরা তারা বোটে ছিল, আর এই সুযোগ বুঝে তারা একটি তিমির উপর অ্যাটাক করে দেয়। দেখা যায় তারা তিমিটিকে মেরে ফেলতে সফল হয়, কিন্তু এরা জানতো না যে এদের জন্য কি অপেক্ষা করছে, কারণ তিমিটিকে মারার সময় গ্রেট ওয়েল দেখে ফেলে। আর তাই গ্রেট ওয়েল মানে বড় তিমিটি এসে তাদের শিপে এমনভাবে অ্যাটাক করে, যার ফলে তাদের শিপ ডুবে যাচ্ছিল। ওই দিক দিয়ে জর্জ বড় তিমিটিকে দেখে খুবই ভয় পেয়ে যায়,
আর সে পরিস্থিতি বুঝতে পেরে সে তার বোট নিয়ে তার শিপের দিকেই চলে আসতে শুরু করে। যেহেতু গ্রেট ওয়েলের অ্যাটাকে তাদের শিপ ডুবে যাচ্ছিল, তাই জর্জ তাদেরকে অর্ডার দেয় ওই শিপ থেকে নেমে যেতে। তারপর সবাই কোন রকমে বোর্ডে চলে আসে। তারা হাতের নাগালে যে যতটুকু খাবার পেয়েছে তাই নিয়ে তারা বোর্ডে চলে এসেছে। তারপর আমরা পরের দিন সকালে দেখতে পাই সমুদ্র থেকে বের হওয়ার তাদের কোনো রাস্তা ছিল না। রাস্তা খোঁজার জন্য তারা একটি সমুদ্রের ম্যাপ ফলো করে, কিন্তু তারপরও সমুদ্র থেকে বের হওয়ার কোনো রাস্তাই খুঁজে পায় না। দেখা যায় আবারও তারা সমুদ্রের ভয়ঙ্কর একটি ঝড়ের কবলে পড়ে যায়। এই ঝড়ের ফলে অবিনের ছোটবেলার বন্ধু খুবই ইনজুর্ড হয়ে যায়। আস্তে আস্তে এভাবেই তাদের দিন পেরোতে থাকে, আর অবিন তার ছোটবেলার বন্ধুকেও হেল্প করতে থাকে। কিন্তু অবিনের বাকি লোকদের কাছে সে শুধু একটি বোঝ আর কিছুই না, মানে খাবার। তারপর আমরা 1 মাস পরের দৃশ্যতে দেখতে পাই তাদের কাছে আর কোনো খাবারই নেই। মানে তাদের দিন দিন অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে তারা প্রায় মৃত্যুর মুখে চলে যাচ্ছে। হঠাৎ তাদের কেউ একজন একটি দ্বীপ দেখতে পায়। দ্বীপটি দেখার পর তারা বেঁচে থাকার কিছুটা ভরসা পায়, আর তাই এরা খুবই খুশি হয় আর ওই দ্বীপটির দিকে এগোতে থাকে। কিন্তু তাদের ভাগ্যটা এতটাই খারাপ যে ওই দ্বীপের কিনারায় পৌঁছানোর আগেই অবিনের কিছু ফিল হতে থাকে। তখনই আমরা দেখতে পাই ওখানে ওই বড় তিমিটি তাদের সব বোটগুলোকে একেবারে ভেঙে চুরমার করে দেয়। তারপর তারা কোনো রকমে ওই দ্বীপটির কাছে চলে আসে, আর এখন তো তাদের কোনো বোটই রইল না। যাই হোক, তারা দ্বীপটির কাছে আসার পর তারা এতটাই ক্ষুধার্ত ছিল যে হাতের কাছে যা পায় তাই খেতে শুরু করে দেয়। মানে তাদের অবস্থা পুরো জানোয়ারের মতো হয়ে গিয়েছে। তারপর জর্জ তার লোকদের বলে আগুন জ্বালাতে, যেন সমুদ্র থেকে কোনো শিপ আমাদের দেখতে পায় আর তারা যেন আমাদের হেল্প করে আর এখান থেকে নিয়ে যায়। এখানে প্রবলেম এটাই যে তারা যে দ্বীপটিতে ছিল এখানে কোনো গাছপালা ছিল না, মানে কিছুটা মরুভূমির মতো। যাই হোক, তারা ওই দ্বীপটিতে খাবারের সন্ধান করতে করতে সেখানে একটি গুহা খুঁজে পায়। তারা দেখতে পায় ওখানে অনেকগুলো মানুষের কঙ্কাল পড়ে রয়েছে। তার মানে এর আগেও এখানে মানুষজন এসেছিল, কিন্তু কোনো সাহায্য না পাওয়ায় তারাও আস্তে আস্তে এখানে মারা যায়। তখন অবিন আর তার লোকেরা ভাবে আমরাও হয়তো কারো সাহায্য না পাওয়ার কারণে আস্তে আস্তে এভাবেই মারা যেতে পারি। তারপর তারা প্ল্যান করে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদের চলে যেতে হবে, তাই এদের ভাঙ্গা বোটটিকে রিপেয়ার করে চলে যাওয়ার জন্য। কিন্তু তাদের কিছু লোকেরা এই আইল্যান্ডেই থাকবে বলে জানায়। তাদের মধ্যে অবিনের ছোটবেলার বন্ধুও ছিল। তবে অবিন যাওয়ার সময় তার বন্ধুকে প্রমিস করে যে আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি তোমার জন্য সাহায্য নিয়ে আসবো। তারপর আমাদেরকে 48 দিন পরের দৃশ্য দেখানো হয়। আমরা অবিন আর তার লোকদের দেখতে পাই খাবার দাবার ছাড়া তাদের অবস্থা পুরোই খারাপ, মানে কোনো রকমে বেঁচে আছে মাত্র। তারপর আমরা দেখতে পাই তাদের একজন সাথী মারা যায়। তখন অবিনের এক ফ্রেন্ড ওই ডেড বডিটি সমুদ্রে ভাসিয়ে দিতেই যাচ্ছিল মাত্র, কিন্তু অবিন আর তার লোকেরা এখানে খুবই খারাপ একটি ডিসিশন নেয়। তারা সবাই বলে এই ডেড বডিটি আমরা ফালাবো না, বরং খাবো। এটা শুনে যদিও তারা ঘাবড়ে যায়, কিন্তু তাদের কাছে কোনো উপায় ছিল না। তারা সবাই খুবই আপসেট হয়ে যায়। মানুষ হয়ে মানুষের মাংস কিভাবে খাবো? কিন্তু বেঁচে থাকতে হলে যে এটাই করতে হবে, কারণ তাদের সিচুয়েশনটা এতই খারাপ হয়ে গেছিল যে না ছিল কোনো খাবার দাবার আর না ছিল কোনো বেঁচে থাকার আশ্বাস। আর তাই সবাই মিলে ওই ডেড বডিটি খেয়ে ফেলে। তারপর কাহিনী আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে, যেখানে আমরা বৃদ্ধ থমাসকে দেখতে পাই। কিন্তু থমাস খুবই ইমোশনাল হয়ে যায়, কারণ সে তার নিজের সাথীর ডেড বডি খেয়েছে। তখন থমাসের ওয়াইফ কান্না অবস্থায় তার কাছে আসে। সে তার হাজব্যান্ডের স্টোরিটি শুনে খুবই কষ্ট পায়। তারপর থমাসকে বলে এরপরে কি হয়েছিল তা আমাদেরকে বলো। তারপর ওই ঘটনা থেকে আমাদেরকে 1 মাস পরের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই তারা ওই সমুদ্রে আটকা পড়ে রয়েছে, মানে ওই সমুদ্র থেকে তারা এখনো বের হতেই পারছিল। তাদের অবস্থা খুবই খারাপ ছিল, সাথে খুবই ক্ষুধার্ত, আর তাই এরা বেঁচে থাকার জন্য নিজেদের মধ্যে এক ধরনের গেম খেলে। গেমটি এরকম, যদি ওই গেমে কেউ হেরে যায় তাহলে তাকে মেরে খেয়ে ফেলা হবে। কিন্তু একদিন গেম খেলার সময় ক্যাপ্টেন জর্জ হেরে যায়, কিন্তু এতে কেউ রাজি হয় না। আর তাই জর্জ তার সাথীর হাতে বন্দুক দিয়ে বলে তুমি আমাকে শুট করে মেরে ফেলো। দেখা যায় তার সাথী তাকে গুলি না করে সে নিজের মাথায় গুলি করে নিজেই মরে যায়। তারপর সবাই মিলে তাকে খেয়ে ফেলে। একদিন তারা ওই গ্রেট হুয়েলকে মানে বড় তিমিটিকে আবারও দেখতে পায়। তখনই অবিন ওই গ্রেট হুয়েলটির উপর অ্যাটাক করতে যাবে মাত্র, কিন্তু সে ওই গ্রেট হুয়েলের চোখ দেখে ফেলে। অবিন ওই তিমির উপর অ্যাটাক করে না। দেখা যায় ওই তিমিও সেখান থেকে চলে যায়। তারপর 87 দিন পেরিয়ে যাওয়ার পর একটি শিপ দেখা যায়, আর ওই শিপের লোকেরা ওই বোটটিকে দেখতে পায়। ওই শিপের ক্যাপ্টেন তাদেরকে সাহায্য করার জন্য আসে আর দেখে তাদের বোটে অনেকগুলো মানুষের হাড্ডি পড়ে রয়েছে। আর এটা দেখে ওই শিপের ক্যাপ্টেন খুবই শকড হয়ে যায়। তবে আরেকটি বোটে অবিন আর থমাস ছিল, মানে জর্জ যে বোটে ছিল তাদের থেকে বাঁচতে বাঁচতে অবিন আর থমাস আলাদা হয়ে যায়। তবে অবিন আর থমাস প্রায় মরে যাচ্ছিল। তখনই থমাস ওই শিপটিকে দেখতে পায় আর সে অবিনকে ডাকতে শুরু করে। তখন অবিন ওই শিপটিকে সাহায্যের জন্য ডাকতে থাকে, যার ফলে তারা এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেঁচে যায়। কিন্তু ফাইনালি তাদেরকে বাঁচানো হয় আর তাদেরকে কিছুদিন পর তাদের বাড়িতেও ফিরিয়ে দেওয়া। তারপর শহরের মানুষেরা তাদেরকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ শহরের মানুষেরা ধরেই নিয়েছিল যে এরা অনেক আগেই মারা গিয়েছে। তারপর আমরা দেখতে পাই অবিনের ওয়াইফ তার জন্য এখনো অপেক্ষা করে রয়েছে, কারণ অবিন তার ওয়াইফের কাছ থেকে প্রমিস করে গিয়েছিল যেভাবে হোক না কেন সে বেঁচে ফিরে আসবে। যাই হোক, অবিনের ওয়াইফ তাড়াতাড়ি তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে আর সে খুবই খুশি হয়। ওই দিনই থমাসের সাথে অবিনের দেখা হয়। তখন অবিন স্মৃতি হিসেবে তার ওয়েল পিনটা থমাসকে দিয়ে দেয়।
তারপর কোম্পানির লোকেরা অবিন আর জর্জকে ডাকে তাদের সাথে ঘটে যাওয়া কাহিনী শোনার জন্য, মানে যেটা তাদের সাথে সমুদ্রে ঘটেছিল। কিন্তু অবিন জানতো তাদের সাথে ঘটে যাওয়া কাহিনী এই কোম্পানির কোনো লোকই বিশ্বাস করবে না, আর তাই অবিন সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে যাওয়ার সময় অবিন জর্জকে বলে, তুমি তোমার ক্যাপ্টেনের দায়িত্ব পূরণ করো, তাদেরকে সব সত্য কথা বলে দাও। প্রথমে জর্জ মিথ্যা কথা বলে, কিন্তু পরে সে সব সত্য ঘটনা তাদের কাছে খুলে বলে। কিন্তু কোম্পানির কোনো লোকই তার কথাই বিশ্বাস করে না, তারা মনে করে সে হয়তো কোনো বানানো গল্প শোনাচ্ছে। তারপর আমরা আবারও অবিনকে দেখতে পাই। যেহেতু অবিন এখন নতুন একটি জীবন পেয়েছে, আর তাই তার এই জীবনটাকে সুন্দর করে স্টার্ট করে। যেহেতু অবিন ওই দ্বীপে তার বন্ধুর কাছে ওয়াদা করেছিল, তাই অবিন একটি বোট ওই দ্বীপে পাঠিয়ে দেয় তার বন্ধুর খোঁজে। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ অবিনের বন্ধু অনেক আগেই মারা গিয়েছে। আর এইখানে থমাসের জীবনে ঘটে যাওয়া কাহিনী কমপ্লিট হয়ে যায়। কাহিনীটি বলার পর থমাস ওই রাইটারকে বলে, তুমি কি এই কাহিনীটিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিবে? উত্তরে রাইটার বলে, জি অবশ্যই, কিন্তু আমি এই কাহিনীটিকে এমনভাবে লিখবো যাতে করে বাস্তব কোনো কাহিনীর মধ্যে এটি বেস্ট কাহিনী হয়। তারপর আমরা দেখি রাইটার ওই বইটি লিখে, আর ওই বইটি সবচেয়ে ফেমাস আর বেস্ট হয়। আর এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়।